আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, খেলা কিন্তু জমে গিয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই লাইনগুলো আমাদের দেশের একটা জাতিগোষ্ঠীর শরীরে গিয়ে কাটার মতন বিঁধে। কারা এই জাতিগোষ্ঠী? এরা তারাই যারা বাংলা ভাষাকে চায়নি, যারা বাংলাদেশকে মনের ভেতর ধারণ করে না, বাংলা সাহিত্যের বিকাশ ঘটুক তার বিরোধিতা করে। এরা হলো আধুনিক জামানার মুনাফিক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দেশপ্রেমের কথা বলে গিয়েছেন, কিন্তু আমাদের একটা গোষ্ঠী আছে যারা ধর্মের নামে রাজনীতি করছে ঠিকই, কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাই তারা মানতে চায় না। তারা অন্তরে ধারণ করে একটা আর মুখে প্রকাশ করে আরেকটা। আর এমন লোকদেরকেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক হিসেবে চিহ্নিত করে গিয়েছেন। গত কিছুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য শাহবাগে একটা বিশাল আন্দোলন হয়ে গেল। সেই আন্দোলনে বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রবিন্দু শাহবাগে একদল লোক সেই প্রোগ্রামে জাতীয় সঙ্গীত গাইতে দেয়নি। তারা এই ধৃষ্টতা কোথা থেকে পেল? আমি ২৪-এর আন্দোলনের অন্যতম বীর যোদ্ধা জনাব হাসনাত আব্দুল্লাহর কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলনটা হয়ে গেল, তার অন্যতম কারিগর হলেন আপনি। আপনি ২৪-এর একজন অন্যতম যোদ্ধা। তাহলে আপনি কিসের স্বাধীনতা অর্জন করলেন যে আপনার প্রোগ্রামে আপনি জাতীয় সঙ্গীত গাওয়ার সাহস পাননি? তাহলে ওই গোষ্ঠী কি আপনাদের চাইতেও শক্তিশালী, যাদের ভয়ে আপনি জাতীয় সঙ্গীত প্রত্যাখ্যান করলেন আপনার প্রোগ্রামে? তাদের এই কার্যকলাপ সম্পূর্ণরূপে দেশদ্রোহিতার শামিল। অবশ্য তারা এই ধরনের ধৃষ্টতা পূর্বেও দেখিয়েছেন। ১৯৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এই দলটাই সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা বাংলাদেশের জন্ম হোক তাই চায়নি। আজ পর্যন্ত এই দলটি তাদের সেই কার্যক্রমের জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য প্রকাশ্যে ক্ষমা চায়নি। বরঞ্চ স্বাধীনতার ৫০ বছর পরেও এই দল আবার তাদের মতামত প্রকাশ করেছে যে ১৯৭১ সালে বাঙালিরা ভুল করে মুক্তিযুদ্ধ করেছিল। বাংলাদেশের জন্য যুদ্ধ করা ছিল বাঙালিদের একটা মস্ত বড় ভুল। তাদের বর্তমান এই বিবৃতিও রাষ্ট্রদ্রোহিতার শামিল, যা নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়াকে তেমন ভাবে নিউজ প্রকাশ করতে দেখা যায়নি। এতদিন যারা বলে এসেছে বাংলাদেশের মিডিয়াগুলো চলে রয়ের প্রেসক্রিপশনে, আপনাদের কাছে আমি জানতে চাই, তাহলে কি এখন বাংলাদেশের মিডিয়াগুলো চলে আইএসআই এর প্রেসক্রিপশনে? তারা যা বলবে বা যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী চলতে হবে। আর নয়তো পরপর দুইটি রাষ্ট্রদ্রোহিতার মতন কাজ করা সত্ত্বেও কেন এই দলটাকে নিয়ে, এই গোষ্ঠীটাকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে ফলো আপ নিউজ হবে না? আপনি নিশ্চয়ই বলবেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বঙ্গভঙ্গের বিরোধিতা করে। আমি আপনাদেরকে একটু বলতে চাই, বঙ্গভঙ্গ ব্যাপারটা অনেকটা এক গ্লাস পানি যে যেভাবে দেখে ঠিক সেই রকম। আপনি এক গ্লাস পানির অর্ধেকটা ভরা থাকলে তাকে আপনি অর্ধেক ভরাও বলতে পারবেন, আবার অর্ধেক খালিও বলতে পারবেন। বঙ্গভঙ্গের পক্ষে বা বিপক্ষে মতবাদগুলো অনেকটা সেই রকম। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন কোনোভাবেই যেন
বাংলাকে মানে তৎকালীন বাংলা প্রদেশকে কোনোভাবেই যেন ভাগ করা না হয়, সেই জন্য তিনি বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন। তিনি কিন্তু বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেননি। তিনি বাংলা প্রদেশকে ব্রিটিশরা যাতে ভাগ না করে তার বিরোধিতা করে এই সঙ্গীত রচনা করেছিলেন। আচ্ছা, এখন আপনি বলবেন রবীন্দ্রনাথ বলেছিল মূর্খের দেশে কেন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। আমি বলবো তার একটা ভুল ছিল। মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করে, কিন্তু তাই বলে তার একটা মাত্র ভুলের জন্য তার সারা জীবনের সৃষ্টিকে, তার সাহিত্যকর্মকে, তার অধ্যবসায়কে আপনি কোনোভাবেই অপমান করতে পারেন না, তার বিরোধিতা করতে পারেন না। কারণ রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় লিখে গিয়েছেন। রবীন্দ্রনাথ একজন বাঙালি ছিলেন। সারা বিশ্বে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর আমরা কে কি ধর্ম পালন করি। সুতরাং একজন বাঙালির লেখা একটা বাংলা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে প্রচলিত হয়ে আসছে এবং আপনারা তার সরাসরি বিরোধিতা করে যাচ্ছেন। যদি রবীন্দ্রনাথ এই কবিতা উর্দুতে লিখে দিতেন, আমার মনে হয় না আপনাদের কোনো সমস্যা হতো। আপনারা নির্দ্বিধায় সে লেখাকে স্বাগত জানাতেন। প্রিয় বন্ধুরা, এই গোষ্ঠীটা হলো সেই গোষ্ঠী যারা এখন পর্যন্ত তাদের বাপ দাদা খান সাহেবদের প্রতি রক্তের টান অনুভব করে। তারা মুখে বলে তারা বাংলাদেশকে ভালোবাসে, প্রকৃতপক্ষে তারা এখন পর্যন্ত পাকিস্তানকে তাদের মনের ভেতর লালন করে, আর নয়তো পরপর এই ধরনের ঘটনা তারা ঘটিয়ে যেতে পারত না। আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনে আরো স্লোগান দেওয়া হয়েছে, এইটা নাকি গোলাম আজমের বাংলাদেশ। এই স্লোগান দেওয়ার আগে আমাদের মহান মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠ, তাদের কবরে বীর শ্রেষ্ঠের পরিবর্তে রাজাকার লিখে দেওয়া উচিত ছিল। রাজাকার মুন্সি আব্দুর রউফ, রাজাকার মহিউদ্দিন জাহাঙ্গীর, রাজাকার মতিউর রহমান, রাজাকার নূর মোহাম্মদ। যে লোক 1971-এ সরাসরি বাংলাদেশের বিরোধিতা করেছে, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হোক তা চায়নি, তার নামে এখন শাহবাগে স্লোগান হয় এইটা নাকি গোলাম আজমের বাংলাদেশ। তাহলে 24-এর এই স্বাধীনতা কি গোলাম আজমের জন্য অর্জন করা হয়েছে? প্রিয় 24-এর যোদ্ধারা, আপনাদের কাছে জানতে চাই, আপনারা নতুন করে কি 71-এর ওই পতিত শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছেন? যদি তাই হয় তাহলে প্রত্যেক মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে তাদের সনদের পিছনে লিখে দেন রাজাকার অমুক, রাজাকার তমুক। আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের কবরে নতুন করে নাম ফলক করেন রাজাকার অমুক, রাজাকার তমুক, ওই তারিখে নিহত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর এই দলটা শাহবাগে বিএনপি ভুয়া, বিএনপি ভুয়া বলে মিছিল করেছে, স্লোগান দিয়েছে। সুতরাং তারা বুঝেই গিয়েছে যে আওয়ামী লীগকে খাওয়া শেষ, এখন বিএনপিকে যদি কোনোভাবে খেয়ে দিতে পারে তাহলে তারা এই দেশে রাজত্ব করতে পারবে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, যদি এই দলটা কখনো বাংলাদেশ রাজনীতিতে এককভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে তার পরদিন থেকে বাংলাদেশে রাজনীতি চর্চা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। কারণ তারা ধর্মীয় ট্যাগে রাজনীতি করে। ইসলাম ধর্মে গণতন্ত্র সম্পূর্ণরূপে হারাম। তারা বলবে ইসলামী শাসনতন্ত্রে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে পারে না, এটা অবৈধ, এটা হারাম। সুতরাং একে বাতিল করা হোক, এই দেশে রাজতন্ত্র চলবে এবং সারা জীবনের জন্য বাংলাদেশের মানুষ রাজনৈতিক ক্ষমতা হারাবে। সুতরাং এখনো সময় আছে।
যদি বুঝতে পারেন তাহলে সঠিক পথ অনুসরণ করুন, সঠিক রাজনৈতিক চর্চা করুন। নতুন দল এনসিপির নেতাদেরকে আকুল আহ্বান জানাবো, আপনারা জেনে বুঝে জোট গঠন করুন, আপনারা জেনে বুঝে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করুন। এমন যেন না হয় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে। আমরা এমন কোনো কিছু চাই না যা বাংলাদেশের মানুষকে আবার বিভক্ত করবে এবং দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাবে। প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা, এখনো কি আপনাদের বোঝার বাকি আছে এই দেশে কি চলছে? আপনারা কি এখনো ঘুম থেকে উঠবেন না? আপনারা কি এখনো দেশ বিরোধী এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলবেন না? আমি এতদিন ইলিয়াস ও পিনাকিকে মনে মনে সন্দেহ করতাম, তারা মানুষের মগজ ধোলাই করে, কিন্তু এই দুই ভদ্রলোক জামাতের বর্তমান কার্যাবলীর ফলশ্রুতিতে নিজে থেকে বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন জামাতের কোনো ভুলের দায় তারা নেবেন না, জামাত ভুল করেছে, সুতরাং জামাতকেই তার জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে আপনারা ভাবুন, যারা এতদিন তাদেরকে সহায়তা করত, তাদের সাহায্যকারী ছিল, তারা পর্যন্ত তাদের বিরুদ্ধে কথা বলছেন, আর আপনাদের বিবেক কি এখনো জাগ্রত হবে না? দয়া করে এবার ঘুম থেকে উঠুন, কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা বাঙালিরা সবসময় এক ছিলাম এবং সারা জীবন এক থাকব। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৌম্য নিহত হলো। আমার মনে হয় এই জাতীয় সঙ্গীত নিয়ে যে ক্যাচাল হচ্ছে তার সাথে সৌম্য হত্যার একটা যোগসাজশ থাকতে পারে। সারা বাংলাদেশের ছাত্র জনতা ক্রমান্বয়ে ফুঁসে উঠছিল জাতীয় সঙ্গীতের অবমাননাকারীদের বিরুদ্ধে। সৌম্যের এই ঘটনা হয়তোবা সেই ঘটনাকে আড়াল করার একটা চক্রান্ত হতে পারে। গতকাল রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রদ্ধেয় ভিসি স্যারের কাছে সৌম্য হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গেল, তখন আমাদের ভিসি স্যার সাধারণ শিক্ষার্থীদের সাথে খুব বাজে ব্যবহার করলেন। স্যার, আপনাকে যথাযথ সম্মানের সাথে বলতে চাই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন এই ছাত্রদের কল্যাণের, আর নয়তো আপনার প্রোফাইল যত ভারী হোক না কেন এই জীবনে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় ভিসি হতে পারতেন না। সুতরাং যে ছাত্রদের কল্যাণে আপনি ভিসির চেয়ারে বসলেন, সেখানে বসা মাত্র আপনি পল্টি মারলেন, আপনি সেই ছাত্রদেরকেই রাগ দেখালেন, সেই ছাত্রদেরকেই আপনি বিরক্তি দেখালেন। তাহলে আপনি কেন ভিসির চেয়ারে আছেন? আপনার তো এই মুহূর্তে উচিত ভিসির পদ থেকে পদত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করা। যে ছাত্রদের অভিযোগই শুনতে চায় না, যে ছাত্রদের সমস্যা সমাধান করতে চায় না, তার মতন ভিসির ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের প্রয়োজন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গৌরবের জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বুকে ধারণ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন কোনো ঘটনা ঘটে তখন আমাদের মনে হয় তা আমাদের পরিবারের ভেতর ঘটেছে। সুতরাং এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি এবং আমার বাংলাদেশি ভাই বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি, এবার অন্তত পক্ষে আপনারা ঘুম থেকে উঠুন, আপনারা বিবেচনা করুন কাকে সমর্থন করবেন এবং কাকে সমর্থন করবেন না। যারা বাংলা ভাষাকে ভালোবাসে না, যারা বাংলাদেশকে বুকে ধারণ করে না, আপনাদের সমর্থন কি তাদের পক্ষে থাকবে নাকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে? যারা পাকিস্তানকে মনের ভেতর ধারণ করেন তাদের প্রতি অনুরোধ, আপনারা এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে
পাকিস্তানে আপনাদের পিতৃভূমিতে চলে যান। দয়া করে বাঙালিদের ভেতর আর নতুন করে কোনো ধরনের ভেদাভেদ সৃষ্টি করার অপচেষ্টা করবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।